Learners, how are you? I think you are well and safe inside. I am also fine, Alhamdulillah, by the grace of Allah. Today, I am going to share with you the sixth content of this self-learning program for you and class 8 and 10. I think this is very important content for you in this program. So, I would like to request you to receive it very carefully with your pen and papers. তো যা পড়েছিলাম তার একটি সামারি আজকের কন্টেন্টের সামারি হবে এবং এটাই হবে আসলে আমাদের পরীক্ষার সিলেবাস, পরীক্ষার কার্যক্রম। What we have learned from this lesson, what we learned from last classes, I mean P3, P6, S5 and W24, এই যে জিনিসটা না হলে আমরা আমাদের নারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারবো না। সেটা মূল কথা এইখানে। P3 আমরা মনে করি পার্সনের, P6 করেসপন্ডিং টেন্স পাল্টানো, S5 অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরি রিসেপশন টেন্সের কথা, W24 কিছু শব্দ পাল্টানোর কথা, হিয়ার দেয়ার নাও দেন টুডে দ্যাট ইত্যাদি। তারপরে কিছু ছোটখাটো কথা, গুড মর্নিং, গুড বাই, থ্যাঙ্কস, আর, রেসপেক্টফুল ইত্যাদি কথা আমরা এতদিন পর্যন্ত পড়েছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই মডিউলের লাস্ট 6th পোর্শনে আমরা এসে জানতে পারলাম নারেশন অফ পেজেস। আসলে নারেশন অফ পেজেস নারেশন বলতে কিছু নেই, আলাদা কোনো নিয়ম নেই, কিছু নেই। এতদিন আমরা ছোট ছোট সেন্টেন্সগুলো যে পড়েছিলাম সেগুলোকে একসাথে লিখে একসাথে কাজ করার নাম হলো প্যাসেজ নারেশন। আসলে ডিটাচ নারেশন বলতে কিছু নেই, প্যাসেজ নারেশনই নারেশন। কোনো একটা টেক্সটকে ইনডিরেক্ট স্পিচে ইনডিরেক্ট প্রকাশ করার নামই হলো প্যাসেজ নারেশন। এইখানে নতুন কোনো নিয়ম নেই, তবে হ্যাঁ, বুদ্ধি কাটিয়ে ছোটখাটো কিছু শব্দ ব্যবহার করলে প্যাসেজ নারেশন হয়ে যায়। পরীক্ষাতে আমরা প্যাসেজ নারেশনই দিব এবং পরীক্ষাতে তোমাদের প্যাসেজ নারেশন লিখতে হবে, যেখানে পাঁচটা, প্রায় 4 থেকে 5টা সেন্টেন্স থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মাথা খাটিয়ে নিলে প্যাসেজ নারেশন তোমরা পারবে। আমি প্রথমে একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা হলো, একটা সেন্টেন্স যদি দেখো তোমরা, শুরুতেই তোমাকে ওই সেন্টেন্সের মধ্য থেকে রিপিটিং ভার্বটি উদ্ধার করতে হবে। কে বলছে, কাকে বলছে, কোন সেন্টেন্সে বলছে, কোন টেন্সে বলছে, এইগুলো যদি আলাদা করে ফেলতে পারো তাহলে প্যাসেজ নারেশনের আলাদা কোনো সমস্যা থাকার কথা নয়। আমি এখানে নাম্বার 1, যদিও এইভাবে পড়ার প্রয়োজন নেই, শুধু সাহস করলে হবে। নাম্বার 1, রিপিটেড স্পিচ এ একাধিক একই প্রকার বাক্য থাকলে আমরা প্যাসেজের মধ্যে দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স, আবার অ্যাসার্টিভ, আবার অ্যাসার্টিভ, অথবা ইন্টারোগেটিভের পর আরেকটা ইন্টারোগেটিভ, অথবা অবজেক্টিভের পরে আরেকটা অবজেক্টিভ। যদি একই রকম বাক্য থাকে, ওই যে সেন্টেন্সের জন্য এই যে আস্কড অথবা সেড, টোল, এক্সক্লেম উইথ, এই যে শব্দগুলো বসাইতে হয় সেগুলো বারবার বসানো দরকার নেই। একবার বসিয়া বাকি সময়ে পরের সেন্টেন্সে এন্ড বসালে বা অ্যাডেড বসালে চলবে। কেমন কথাটা একটু কেমন যেন কঠিন কঠিন মনে হচ্ছে, তাই না? একটু ওয়েট প্লিজ। নাম্বার 2, রিপিটিং, যদি রিপিটেড স্পিচ যদি ভিন্ন ভিন্ন সেন্টেন্স হয় তাহলে রিপিটিং ভার্বটাও বারবার বসাতে হবে।
আমি একটা एग्जांपल দিচ্ছি এখানেই একটু লক্ষ্য করি মিনা said to me আবার আবার খেয়াল করো মিনা said to me where are you from speak out can't you hear may God bless you প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি এই সেন্টেন্সটি বুঝতে পারো তাহলে তোমাদের বাকি সময়টার কোনো গুরুত্বহীন হয়ে যাবে অর্থাৎ এই সেন্টেন্সটাই মাথায় ঢুকাও মিনা said to me where are you from বলে তো দেখি where are you from interrogative sentence speak out কোন জাতের সেন্টেন্স imperative can't you hear আবার interrogative may God bless you optative এটা ফুল স্টপ হবে তাহলে এখানে আমরা প্রথম সেন্টেন্সে দেখতে পাচ্ছি মিনা said to me where are you from এটা ইন্টারোগেটিভ বিটি দেখতে পাচ্ছি স্পিক আউট এটা ইম্পারেটিভ কান্ট ইউ হিয়ার এটা কিন্তু আবার ইন্টারোগেটিভ তাহলে দুটো ইন্টারোগেটিভ আছে একটা ইম্পারেটিভ আছে একটা অবজেক্টিভ আছে আচ্ছা একে যদি ইনডিরেক্ট করতে হয় তাহলে এ নম্বরে দুটো ইন্টারোগেটিভ আছে আস্ক বসাতে হবে দ্বিতীয় সেন্টেন্সে স্পিক আউট অর্ডার বসাতে হবে তৃতীয় সেন্টেন্সে আবারও ইম্পারেটিভ বলছে আবার আস্কড সরি ইন্টারোগেটিভ বলছে আবার আস্ক বসাতে হবে চতুর্থ সেন্টেন্সে অবজেক্টিভ বিদায় প্রেড বসাতে হবে গড আছে প্রেড বসাতে হবে তাহলে এ নম্বর সেন্টেন্সটি লক্ষ্য করো মিনা said to me where are you from মিনা asked me where I was from এ নম্বর গেল বি নম্বর আবারও মিনা said to me বি নম্বর ভালো করে দেখো বি নম্বর মিনা said to me speak out তাহলে মিনা ordered me to speak out সি নম্বর বা 3 নম্বর মিনা আবার বলছে ইন্টারোগেটিভ বলছে মিনা said to me can't you hear তাহলে she again asked me if I could not hear if I could not hear 4 নম্বর সেন্টেন্সে Mina said to me may God bless you Mina prayed that God might bless me এই হচ্ছে চারটা সেন্টেন্স আমরা যদি এই চারটা সেন্টেন্সকে পাশাপাশি লিখি Mina asked me where I was from and ordered me to speak out she asked me again if I could not hear her and finally prayed that God bless me প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে ফাইনালি শব্দটা শেষ হওয়ার জন্য আমি স্টাইল করতে এটা দিলাম কিন্তু আমি এখানে দ্বিতীয় সেন্টেন্সে এন্ড অর্ডার এন্ড শব্দটা না দিলেও হতো আমি যেহেতু একটা প্যাসেজ একটার পর একটা লাইন এন্ড দিয়ে লাগিয়ে দিলাম আবারও যে আস্কড করেছিল অর্থাৎ ইন্টারোগেটিভ আবার আসছিল সেজন্য সে আস্কড মি এগেইন শব্দটা নতুন দিলাম তাহলে এন্ড এগেইন ফাইনালি তিনটা নতুন শব্দ দিয়ে প্যাসেজটাকে আমি সুন্দর করলাম আমরা এই বাক্যটি আপাতত পড়ব না আর একটু সামনে যাব লাল অংশটি একটু পড়ো আমি বুঝতে পারছি যে তোমার মাথায় কিছু ঢুকছে না কেমন যেন গুলমাল গুলমাল লাগছে কোনো চিন্তা নাই আরেকবার একটু মাথা খাটিয়ে নি এইবার ফাইনালি যারা প্রথমবারে বুঝো নাই এইবারে একটু ফাইনালি একটু ট্রাই কোন বক্তা যদি পরপর একই জাতের বাক্য বলে থাকে অর্থাৎ অ্যাসার্টিভ অথবা ইন্টারোগেটিভ তাহলে সেই ক্ষেত্রে এডেড ফার্দার এডেড অলসো সেড সেড এগেইন এই সমস্ত শব্দগুলো তোমার মাথায় যা আসে তা দিবে এন্ড দিবে সেড দিবে এন্ড সেড দিবে ফার্দার এড দিবে এডেড দিবে ইত্যাদি দিতে পারবে নাম্বার 5 রিপোর্টিং ভার্বের মধ্যে এই 5টা একটু মুখস্থ রাখতে হবে রিপোর্টেড স্পিচের ভেতর ইয়েস থাকতে পারে ইনডিরেক্ট করার সময় রিফ্লাইট ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড অনেকে অন্যভাবে বলো আমি এভাবে বলতে যাচ্ছি রিফ্লাইট ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড যদি রিপোর্টেড স্পিচের মধ্যে ইয়েস কথাটি থাকে তাহলে রিফ্লাইট ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড নো থাকলে রিফ্লাইট ইন দ্য নেগেটিভ এন্ড সেড এই কথাটা মুখস্থ লাগাই দিবে
ইয়েস থাকলে কি লিখবো? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড। নো থাকলে কি লিখবেন? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেড লিখবো। তারপরে নাম্বার 6, ইনভার্টেড কমার বাহিরে কোনো ফ্রেজ বা সেন্টেন্স থাকলে সেটা পরিবর্তিত হবে না, সাধারণত সেটা আগেই লিখতে হবে। এটা ইন্টারমিডিয়েটের জন্য আমরা এটা পাস করে গেলাম। নাম্বার 7, ডিরেক্ট স্পিচে যদি কাউকে অ্যাড্রেস করা হয়, এটা সবার লাগবে। ডিরেক্ট স্পিচে কখনো কখনো কাউকে অ্যাড্রেস করা হয়, দুস্ত, চাচা, আঙ্কেল, স্যার, এরকম কিছু অ্যাড্রেস করা হয়, মানে নাম ধরে ডাকা হয়। যদি কোনো সম্পর্ক অ্যাড্রেস করা হয় তাহলে শুধুমাত্র বাপকে বাপ বললে, মাকে মা বললে, স্যারকে স্যার বললে বাদে বাকি সবার জন্য অ্যাড্রেসিং দ্য পারসন এস, এই কথাটি আমরা মুখস্থ লাগাই দেব। অ্যাড্রেসিং দ্য পারসন এস। ধরো আঙ্কেল বলছি, আসলে তিনি তার নিজের আঙ্কেল নয়, ব্লাড রিলেটেড আঙ্কেল নয়, একটা মানুষকে সম্মান দিয়ে বলছে, সেই ক্ষেত্রে অ্যাড্রেসিং দ্য পারসন এস আঙ্কেল। মনে করো আমি তোমাকে বললাম, মা একটু বসো তো, আসলে তুমি আমার ব্লাড রিলেটেড বায়োলজিক্যাল মাদার নও, তবু আমি তোমাকে আদর করে মা বললাম, সেক্ষেত্রে অ্যাড্রেসিং দ্য পারসন এস মাদার বলবা। অ্যাড্রেসিং দ্য পারসন এস মাদার, এই কথাটা আমরা বলবো। যদি তুমি তোমার অপরিচিত মানুষকে ফ্রেন্ড বলে থাকো, তাহলে অ্যাড্রেসিং দ্য পারসন এস ফ্রেন্ড, এইভাবেই আমরা বলবো। আমি এক্সাম্পল উদাহরণ দিচ্ছি এখানে ডিরেক্ট। আর ইউ হাংরি ফ্রেন্ড সেড মিনা। মিনা কাউকে না কাউকে বলছে, দুস্থ তুমি কি ক্ষুধার্ত? ওই লোকটি তার আসলে ফ্রেন্ড ছিল না, ফ্রেন্ড হিসেবে উল্লেখ করেছে, অ্যাড্রেস করেছে। তাই আমি বলবো অ্যাড্রেসিং অ্যাজ হার ফ্রেন্ড। অ্যাড্রেসিং অ্যাজ হার ফ্রেন্ড, মিনা আস্কড ইফ শি ওয়াজ হাংরি। মিনা আস্কড ইফ শি ওয়াজ হাংরি, এটা তো আমরা আগে থেকে জানি, শুধু অ্যাড্রেসিং দ্য পারসন অ্যাজ ফ্রেন্ড কথাটা লাগিয়ে দিয়েছি, এটা আগে কিংবা পরে দিতে পারো। নাম্বার 8, যদি গুড মর্নিং থাকে মুখস্থ উইশ গুড মর্নিং। গুড বাই থাকলে বেইট বসাবো। মিনা সেড গুড বাই মাই ফ্রেন্ড, তাহলে মিনা বেইট হার ফ্রেন্ড, এতটুকু বসে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই 8টা কথা জানলাম। 8টা কথার মধ্যে প্রথম কথা হলো কে বলছে কে শুনছে আলাদা করব। দ্বিতীয় কথা হলো একই ধরনের সেন্টেন্স থাকলে শুধু এন্ড বসাবো, রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্ক, ইনকোয়ার, সেড এগুলো বারবার বসাবো না। তৃতীয় কথা হলো যদি মাঝখানে অন্য সেন্টেন্স ঢুকে তাহলে অবশ্যই রিপোর্টিং ভার্বের পরিবর্তে যা বসানো দরকার সেটা বসাবো। চতুর্থ হলো অ্যাড্রেস করলে। পঞ্চম হলো যদি রিপোর্টিং ভার্বটা পিছন দিকে, মাঝখানে বা ভেতরে, যেখানে থাকবো না সামনে নিয়ে আসবো। আর কথা হলো গুড মর্নিং, গুড বাই, থ্যাংক ইউ, এই সমস্ত কথা বললে আমরা সেটা মুখস্থ লাগাই দেব। আরেকটা কথা হলো অ্যাড্রেসিং দ্য পারসন এজ দিয়ে আমরা সরাসরি বাক্যটা লিখে ফেলবো। এবার আমি একটা এক্সাম্পল দেব তোমাদেরকে। এক্সাম্পলটি আমরা একদম ভালো করে আরেকবার ফাইনালি দেখে নেব। আবার একটু মাথা খাটিয়ে নেই, এই কথাটা আমরা দেখি। ফার্দার প্র্যাকটিস অফ প্যাসেজ নারেশন। ফার্দার প্র্যাকটিস অফ প্যাসেজ নারেশন, এখানে ছোট্ট একটা লাইন আছে, এটা আমরা প্র্যাকটিস করে নেব। রিনা, হোয়াট আর ইউ ডুইং ইটিং রাইস। একটু ভালো করে লক্ষ্য করো তো, কে কাকে বলছে? রিনা, হোয়াট আর ইউ ডুইং ইটিং রাইস। আচ্ছা, ইটিং রাইস কথাটি কে বলছে? কেউ একজন রিনাকে জিজ্ঞাসা করলো, রিনা, ওই রিনা কি করছিস? মিনা কথা উল্লেখ নেই, আমরা ধরলাম মিনা রিনাকে বলছে, রিনা কি করছিস রে? আর রিনা উত্তর দিল, ভাত খাচ্ছি। তাহলে অটোমেটিকলি বোঝা হচ্ছে মিনা রিনাকে বলছে আর মিনা উত্তর দিচ্ছে। প্রথম সেন্টেন্সটি তাহলে মিনার, দ্বিতীয় সেন্টেন্সটি রিনার। সেন্টেন্সটি এমন হইতে পারতো ইটিং রাইস না লিখে আই এম ইটিং রাইস, এই কথাটা বলা উচিত ছিল।
ইনডিরেক্ট করার সময় ইটিং রাইস কথাটি আমরা লিখতে পারবো না, আই এম ইটিং রাইস এটা বলবো, শি ওয়াজ ইটিং রাইস এরকম বলে লিখতে হবে। ইনডিরেক্ট করতে হলে প্রথম সেন্টেন্সের জন্য আস্ক, ওই যে হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আছে আস্ক বসাতে হবে, দ্বিতীয় সেন্টেন্সের জন্য রিপ্লাই দিতে হবে, অন্যান্য নিয়ম ঠিকঠাক থাকবে। নাম্বার এ, মিনা আস্কড রিনা হোয়াট শি ওয়াজ ডুইং, এরকম ছিল। নাম্বার বি, রিনা রিপ্লাইড দ্যাট শি ওয়াজ ইটিং রাইস, এইভাবেই উত্তরটা হবে। একসাথে লিখি, মিনা asked রিনা what she was doing, রিনা replied that she was eating rice, এইভাবেই আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে। এবার আমি জানি তোমরা কত পার্সেন্ট বুঝছো, এটা নিয়ে আমরা একটু যাচাই করে নেব। যাচাই করার জন্য তোমাকে খাতায় লিখতে হবে। নাম্বার 1, I said to him, লেখো প্লিজ, I said to him, who are you, what are you want। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, I said to him, who are you এটা একটা বাক্য, what are you doing, what are you want, what do you want এটা একটা বাক্য, দুটোই কিন্তু ইন্টারোগেটিভ। ভালো করে লক্ষ্য করো, ইনভার্টেড কমার ভিতরে দুটো বাক্য আছে, দুটো ইন্টারোগেটিভ, একটা চিহ্ন ভুলে পড়ে নেই, সেটা তোমরা দিয়ে দাও। তাহলে পরপর দুটো একই ধরনের বাক্য হলে আমরা আস্কড শুধু একবার লিখব, প্রথমবার লিখলে দ্বিতীয়বারে শুধু এন্ড লিখব। বুঝাতে পারছি? তাহলে ধরো I said to him, who are you, এটা কি হতো? I asked him who he was। আবার I said to him, what do you want, এটা কি হতো? I asked him what he wanted, এরকম হতো। তো যেরকম হোক দুটোকে একসাথে লিখে দিই, I asked him who he was and what he wanted, এই তো প্যাসেজ হয়ে গেল, দুটো সেন্টেন্সের প্যাসেজ। নাম্বার 2, লিমা said to me, I have left me, এটা মি পেন না, মাই পেন at home, প্লিজ গিভ মি ইউর পেন। এই সেন্টেন্সটির মধ্যে লিমা said to me, I have left my pen at home, my pen প্লিজ, my pen। আমি দ্বিতীয় উদাহরণ বলছিলাম, লিমা said to me, I have left my pen at home, এটা হলো অ্যাসার্টিভ, প্লিজ গিভ মি ইউর পেন এটা হলো ইম্পারেটিভ। তাহলে অ্যাসার্টিভের জন্য টোল্ড হবে, ইম্পারেটিভের জন্য রিকোয়েস্টেড অথবা অর্ডার হবে। এবার তোমরাই করো, লিমা told me that she had left her pen at home, টেন্স পাল্টেছে, পারসন পাল্টেছে, and রিকোয়েস্টেড নতুন করে বলছে, যেহেতু প্লিজ আছে, প্লিজের জন্য কাইন্ডলি বা পোলাইটলি বসাতে হয়, and requested kindly বা politely to give her my pen। ওকে, এই তো একটু একটু বোঝা যাচ্ছে। এই তো, এবার যারা এখনো একটু বুঝো নাই তারা 3 নম্বর বাক্যটি দেখো। সালাম said to his friend, what time is it, কোন ধরনের বাক্য? ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাক্য। সালাম said to his friend, what time is it, ইনডিরেক্ট করেন তো দেখি, সালাম asked his friend। অ্যাড্রেসিং বলতে পারো, এটা সালাম যদি বন্ধু হয়ে থাকে তাহলে অ্যাড্রেসিং বলার দরকার নেই। সালাম asked his friend, what বসতে হবে, what was the time, was হয়ে যাবে, ওই যে asked আছে এই জন্য। দ্বিতীয় বাক্য, my watch has stopped, assertive, and said that, said বলতে হচ্ছে, assertive এর said বলতে হবে, and said that, my watch হবে না, his watch, has হবে না, had হবে, past পারফেক্ট হয়ে যাবে। It is 10 o'clock, he said, সে বলল 10টা বাজে। His friend মানে এখানে ফ্রেন্ড নাম তো দেয় না, his friend answered that, his friend answered that it is 10 o'clock, it was 10 o'clock। এখানে 3টে বাক্য ছিল, 3টা মিলিয়ে একটা প্যাসেজ হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় আমরা অনেকটা বুঝে ফেলছি। এইবার তোমাদেরকে একটা এক্সারসাইজ দেব, 6টা প্রশ্নের এক্সারসাইজ দেব। এই এক্সারসাইজ গুলো তোমরা আমার মনে হয় ইনশাআল্লাহ পারবে। আমি প্রথম এক্সারসাইজটাতে আন্ডারলাইন করেছি
why are you making late? একটা বাক্য, go to school now. দুইটা বাক্য, no I am not going to school today. তিনটা বাক্য, I feel dizzy. চারটা বাক্য। no আছে, মনে রাখতে no থাকলে answer in the negative and said বলতে হবে, yes থাকলে answer in the affirmative and said that, এগুলো বসাতে হবে। Okay, number 2, Zaman said to me, have you finished reading the book? I gave you study. I gave you yesterday, তাহলে এগুলো এটা ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট পারফেক্ট হবে। ইয়েস আছে, আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, ইয়েস আছে। এখানে জামান আমার সাথে কথা বলছে, এটা মাথায় রেখে আস্তে আস্তে আগাতে হবে। নতুন শব্দ হলো এখানে উইল থাকলে উড হবে। কেমন, বাকিগুলো তোমরা জানো। হ্যাভ ইউ কিল দ্য রেটস? সেড দ্য মেয়র। মেয়রের কথাটা মাঝখানে আসছে, এটা সামনে আনতে হবে। দ্য মেয়র আস্কড, দ্য মেয়র আস্কড দ্য পাইপার। পাইপারের কথা উল্লেখ নেই, বাঁশিওয়ালার কথা উল্লেখ নেই, কিন্তু তোমাকে লিখতে হবে। দ্য মেয়র আস্কড দ্য পাইপার। হ্যাভ দিয়ে শুরু, ইফ দিতে হবে। ইফ হি হ্যাড ফিল দ্য রেটস, এইরকম করে হবে। ওকে, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, রতন হ্যাভ ইউ ডান ইউর ইংলিশ টুডে? আস্কড দ্য টিচার। দ্য টিচার আস্কড রতন, এইভাবে হবে। দ্য টিচার আস্কড রতন if he had done his English that day. Okay, fine. আমরা 6টা এক্সাম্পল তোমাদের জন্য। We shall overcome someday, my dear student. We are passing 21 minutes with a video content about narration related. Now content number 6. I think you are clear now, minimum clear now, and I would like to request you to watch this video. For watching this video more and more times, and stay home, stay safe, stay with your syllabus. Thank you all. Thanks again.